প্রত্যেকটি ঢাকা বাংলাদেশের বড় বড় শহরগুলির জন্য একটি উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, যেটি ঢাকায় সংক্ষিপ্ত নাম রাজউক, চট্টগ্রামে চৌক, রাজশাহীতে রাউক, নারায়ণগঞ্জে নাউক, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ। মূলত নগর পরিকল্পনা, নগর উন্নয়ন এবং নগরায়ন এই বিষয়গুলো দেখে কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। আর অন্য জেলাগুলার মহানগরগুলোতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, সমস্ত সিটি কর্পোরেশনগুলোতেই গত পার্লামেন্টে বাকি যে কয়টি বাকি ছিল মাননীয় সংসদ সদস্যরা আইন আকারে সে সমস্ত উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করেছেন। সমস্যা হচ্ছে নিয়ম অনুযায়ী এই উন্নয়ন কর্তৃপক্ষ থাকার কথা ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু এটা আমাদের মন্ত্রণালয়ের অধীনে নয়, এটা হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে। তাহলে সেখানে কি আমাদের নিয়ন্ত্রণ আছে? আমাদের নিয়ন্ত্রণ নাই। এই মন্ত্রণালয় আলাদা মন্ত্রণালয়, সেখানে আলাদা মন্ত্রী আছে, আলাদা সচিব আছে, বিভিন্ন কাজে হয়তো তাদেরকে আমরা সমন্বয় করি। ঢাকা শহরে উত্তর এবং দক্ষিণ দুটি সিটি কর্পোরেশন আছে। আমি ঢাকা নিয়ে কথা বলি। পানি ব্যবস্থাপনার জন্য রয়েছে ওয়াসা। ওয়াসা আবার প্রত্যেক নগরীতেও আছে। সব নগরীতে এখন আমরা যেতে পারিনি। চট্টগ্রামে ওয়াসা রয়েছে, রাজশাহী রয়েছে, খুলনা রয়েছে। এবং ঢাকা ওয়াসার সাথে নতুন করে আমাদের এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবার পর গত সপ্তাহে আমরা ফাইলে স্বাক্ষর করেছি নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীর কিছু অংশকে ঢাকা ওয়াসার সাথে সম্পৃক্ত করবার জন্য। আমি আপনাদের প্রশ্ন নিব। আমি কিছু বিষয় আগে আপনাদের সামনে তুলে ধরলে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হবে। এই যে ঢাকা শহরে আপনারা যে পানিটি ব্যবহার করেন, এটা আমরা ওয়াসার মাধ্যমে সরবরাহ করি। ওয়াসার পানি আসে কোত্থেকে, পানি লাগে কত, এটা আপনাদের জানতে হবে। নগরবিদরা যতই অঙ্ক, গুণ, বিয়োগ, যোগ করে ঢাকা মানুষের বসবাসের হিসাব করুক না কেন, আমি এখনই বলে দিলে এই হিসাব আপনারাই বের করতে পারবেন। পানির হিসাব দিলেই পারবেন। ঢাকা মহানগরীতে পানির চাহিদা কত, একজন ব্যক্তির পানি লাগে কত, তাহলে যোগ গুণ বিয়োগ করলে বের হবে ঢাকা শহরে কত মানুষ বসবাস করে। এটার জন্য খুব মহাজ্ঞানী হওয়ার দরকার নেই। ঢাকা মহানগরীতে বর্তমান পানির চাহিদা হচ্ছে 320 কোটি লিটার। কত? 320 কোটি লিটার পানির চাহিদা। তার বিপরীতে ঢাকা ওয়াসা আমাদের মন্ত্রণালয়ের অধীনে, আমরা সেখানে সরবরাহ করছি 3,10,00,000 কোটি লিটার। এখন প্রশ্ন, এই পানি আসছে কোথেকে? বুড়িগঙ্গার অবস্থা খুবই খারাপ। প্রথম পুরো পানিটি বুড়িগঙ্গা থেকে আসতে হবে, নিচে ডিপটবেল থেকে উঠানো হতো। নগরায়নের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে, পানির স্তর নিচে নেমে দেওয়ার কারণে আমাদের গভীর থেকে গভীরতম নলকূপ বসিয়েও মাটির নিচ থেকে পানি তোলা সম্ভব হচ্ছে না। এই কারণে এই পানিগুলো আমরা নিয়ে আসি। শীতলক্ষা থেকে আসে 45 কোটি লিটার, পাইপলাইনের মাধ্যমে আমরা নিয়ে আসি, রিফাইন করে নিয়ে আসি, ব্যবহারযোগ্য এবং খাওয়ার উপযোগী করে আমরা নিয়ে আসি। পদ্মা থেকে আসে 23 কোটি লিটার, পদ্মা নদী থেকে। আর বুড়িগঙ্গা থেকে আসে 150 কোটি লিটার। তাহলে 150, 45 আর 23, 310-এর মধ্যে এটা মাইনাস করলে যেটা থাকে সেটি আমরা ঢাকা নগরীর বিভিন্ন জায়গায় ওয়াসা, ডিপটেবল বসিয়ে এই পানি উত্তোলন করে আমরা ঢাকা নগরের প্রত্যেকটি বাড়ি এবং সোসাইটিতে এই পানি সরবরাহ করি। একটা মানুষ সারাদিন আপনার নিজের অজান্তে আপনি 150 লিটার পানি ব্যবহার করেন। খাওয়া, কাপড় ধোয়া, গোসল, সবকিছু মিলিয়ে। ব্রাশ করার সময় ট্যাপটি সারিয়ে রাখেন, প্রচুর পানি চলে যায়। আমরা যারা পুরুষ মানুষ দাড়ি কাটার সময় ট্যাপ ছেড়ে রেখে কাটতে থাকি, ওটা বন্ধ করি না। আমি বলছি না, মানে কোন উপদেশ দিচ্ছি না, আর কি জানাচ্ছি আর কি বিষয়টা। এইভাবে গড়ে একটি নাগরিক, একটি মানুষ প্রত্যেক দিন 120 থেকে 50 লিটার পানি আমরা ব্যবহার করি।
বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যার পানি দিন দিন বেশি খারাপ হবার কারণে, গন্ধ হবার কারণে এবং সমস্ত ইন্ডাস্ট্রি কলকারখানার বর্জ্যগুলি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট না করে, ট্রিটমেন্ট প্ল্যান্ট ছাড়া তারা এই নদীগুলিতে ফেলবার কারণে দীর্ঘদিন এখান থেকে আমরা পানি নেওয়া সম্ভব হচ্ছে না বলে আমরা কিন্তু পদ্মাতে চলে গিয়েছি, শীতলক্ষ্যায় গিয়েছি। শীতলক্ষ্যাতে নতুন নতুন ইন্ডাস্ট্রি হয়েছে, সেখানকার পানিও খারাপ হওয়ার কারণে আমরা পদ্মাতে গিয়েছি। আবার নতুন করে আমরা চিন্তা করছি যে চায়না সহ বিভিন্ন দেশের সঙ্গে সরকারের কথা চলছে যে বুড়িগঙ্গা নদীর নিচে যে স্লাস গুলি রয়েছে, প্রায় 6-7 ফিট বা মিটার স্লাস, এগুলো উঠিয়ে ফেলে পানিটাকে সুন্দর করে একটা সৌন্দর্য বর্ধনের জন্য কারা ইনভেস্ট করতে পারে, এই ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী সচিব আমরা সহ চেষ্টা করছি বিভিন্ন বিদেশি ইনভেস্টর আনার জন্য, যাতে অন্তত পক্ষে বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যাকে একটি সৌন্দর্য বা পানিকে সুন্দর করে একটা নগরীর কাছে যাতে একটা সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা করা যায়, এটার চেষ্টা চলছে। পাশাপাশি আমরা বিশ্ব ব্যাংকের সহযোগিতায় মেঘনা থেকে ঢাকা শহরে নতুন করে পানি আনবার জন্য প্রকল্প তৈরি করা হচ্ছে, ডিপিপি চলছে। যেহেতু নগরায়ন হচ্ছে, নতুন মানুষ বাড়ছে, পানির চাহিদা বাড়ছে, তাতে পানির কষ্ট না হয় এই কারণে আমরা নতুন করে পাইপ লাইন দিয়ে আমরা মেঘনা থেকে পানি আনার চেষ্টা করছি। আমাদের দাসেরকান্দি নামে একটি জায়গায় ড্রেনেজের লাইনের যে পানি বা পয় যেগুলো যায়, এগুলো রিফাইন করে সেখান থেকে কিছু পানি উৎপাদন হয়, বর্জ্যগুলি অন্য সার বা অন্য কাজে ব্যবহার হয়, আর বাকিটি পানি উৎপাদন করে আবার সরবরাহ করা হয়। কিন্তু এই প্ল্যানটি যে কারণে করা হয়েছিল, অনেক টাকার একটি প্ল্যান, আমি নিজেও দেখতে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে মাত্র 30% তার কার্যকারী আছে, 70% কাজ করে না। দাসেরকান্দি যে ঢাকা থেকে পূর্ব দিকে যাওয়ার পরে যেটা পাওয়া যাবে, এইরকম একটি অবস্থার মধ্যে আমরা আছি। নগরে এই সমস্যার সমাধানের একটি পথ হতে পারে, এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে হবে। পৃথিবীর অন্য দেশে যেটি রয়েছে সিটি গভর্নমেন্ট, মেয়রের ক্ষমতা কিন্তু সীমিত। ঢাকার যে কোনো বিষয় হলে আমরা দোষারোপ করি মেয়রকে, কি নগরবিদ সাহেব, ঠিক কিনা? কিন্তু আসলে মেয়রের হাতে কি সব? মেয়র হাতে সব নয়। ট্রাফিক পুলিশ তো মেয়র নিয়ন্ত্রণ করেন না, বিদ্যুৎ বিভাগ তো মেয়র নিয়ন্ত্রণ করেন না, রাজুক তো মেয়রের নিয়ন্ত্রণে নাই। মেয়রের নিয়ন্ত্রণ শুধু সিটি কর্পোরেশন, ওয়াসা নিয়ন্ত্রণ করে ওয়াসার লোকজন। ফলে পৃথিবীর বিভিন্ন দেশে যেটি রয়েছে সিটি গভর্নমেন্ট, সিটি গভর্নমেন্টের মেয়রের আন্ডারে ওই সিটির পুলিশ তার অধীনে, ওই সিটির বিদ্যুৎ বিভাগ তার অধীনে, পানি সরবরাহ লাইন তার অধীনে, পয় নিষ্কাশন লাইন তার অধীনে, খাল এবং নালা থেকে শুরু করে ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, ব্রিজ, বাতি, রাস্তার লাইট সবকিছু সিটি গভর্নমেন্টের অধীনে থাকে। আমার মনে হয় যে এখন আমাদের কাছে সময় এসেছে এই বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা করবা। সিটি কর্পোরেশন সব রাস্তা করতে পারে, কিন্তু এয়ারপোর্ট থেকে যে রাস্তাটি সোনারগাঁ পর্যন্ত আসছে এটা আবার সিটি কর্পোরেশনের না, এটা করে সড়ক বিভাগ। তার জটিলতাটা কোন জায়গায়? কিছুদিন আগ পর্যন্ত সমস্ত খাল ছিল ওয়াসার অধীনে। ঢাকা উত্তরে খাল রয়েছে 29টি, দক্ষিণে খাল রয়েছে ছোট বড় 29টি। এর মধ্যে উত্তরের বিশ্ব ব্যাংকের টাকা নিয়ে এসে বিগত সরকারের সময় আমি খালগুলি পরিদর্শন করেছি, যেভাবে সৌন্দর্য হওয়ার কথা, খনন হওয়ার কথা, সেভাবে হয়নি। 12-13টি খাল তারা খনন করেছে। 3টি খালের খনন কার্যক্রম চালু আছে, বাকিগুলি করতে হবে। দক্ষিণের অবস্থা খুবই খারাপ। দক্ষিণে ছোট বড় 29টি খালের মধ্যে মাত্র 4টি খাল খনন করা হয়েছে, যেটি পুনঃখনন করতে হবে। জিয়া সরণি খাল সহ 2টি খালের কাজ আমরা দায়িত্ব নেওয়ার পর শুরু করেছি। আমি নিজেও এই খালগুলি পরিদর্শনে গিয়েছি। খালগুলোর সমস্যা হচ্ছে সিটি কর্পোরেশন থেকে প্রতিনিয়ত খালগুলো থেকে ময়লা আবর্জনা তোলা হচ্ছে, 7 দিন পরে আবার মানুষ ময়লা আবর্জনা গিয়ে সবকিছু খালের মধ্যে আবার ফেলছে। ফলে 7 দিন পর পর এটা আবার আমাদেরকে তুলতে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা ঢাকা শহরে যেটি, আমি এই কয়েকদিন হলে এটা নিয়ে কাজ করতে গিয়ে যেটা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা, খাল এবং লেকগুলি কি সৌন্দর্য বর্ধন,
এবং এগুলা খনন এবং এগুলা একটা পরিবেশ তৈরি করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমার নেতৃত্বে একটি কমিটি করে দিয়েছেন। এই কমিটি নিয়ে আমি প্রতিনিয়তই কাজ করছি এবং আজকেও এই কমিটি নিয়ে বিগত এক মাসে আমরা কি কাজ করেছি এর মূল্যায়ন এবং কাজের গতি প্রকৃতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের আজকে আবার একটা বৈঠক রয়েছে। উনি সবসময় খোঁজ রাখেন এবং আজকে পুরো কমিটিকে নিয়ে উনি আবার বসবেন বেলা ৩টার সময়। আমি যে কথাটি বলছিলাম, এই যে সুয়েরেজ লাইন আমরা অনেকে জানি অনেকে জানি না। ঢাকার প্রত্যেকটি বাড়ির সুয়েরেজ লাইনগুলো আমাদের ড্রেনে দাও। আমাদের পয় প্রস্রাব যা আছে বাড়ির যত ময়লা জিনিস সব গিয়ে ড্রেনে পড়ছে, ড্রেন থেকে খালে যাচ্ছে, খাল থেকে সেগুলো আবার ঢাকার লেকগুলিতে যাচ্ছে। ধানমন্ডি লেক বলেন, গুলশান লেক বলেন, হাতিঝিলে লেক বলেন, বাড়িধারা লেক বলেন, সমস্ত লেকের সঙ্গে কিন্তু সুয়েরেজ লাইনের কানেক্টিভিটি রয়েছে এবং কানেক্টিভিটি থাকবার কারণে একটি লেকের পানিও কিন্তু সুন্দর না। এবং এই লেকগুলোতে যে মাছ চাষ হয় এই মাছগুলো বিষাক্ত এবং এই মাছগুলো খাওয়া যাবে না। আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। গত পার্লামেন্টে মাননীয় সংসদ সদস্য মামুন, ডাকনাম তো মামুন না, আলামিন, সরি আলামিন ছিল। গত পার্লামেন্টে আমরা এ নিয়ে একটি আইন পাস করেছি। আমরা নতুন নির্দেশনা দিচ্ছি। সেটি হচ্ছে আপাতত প্রথম নির্দেশনা যাচ্ছে গুলশান, ধানমন্ডি, বনানী, বাড়িধারা এই এলাকাগুলোতে যে পয় বর্জ্য জমা করে ফ্লোরের মধ্যে সেপটিক ট্যাঙ্ক করতে হবে এবং সুকয়েল বানাইতে হবে। আর ড্রেনেতে আমরা যেতে দেব না। নতুন ডিজাইনে রাজুকের কাছে বাধ্যতামূলক করা হয়েছে। রাজুক নতুন ডিজাইনের মধ্যে সেপটিক ট্যাঙ্ক এবং সোকয়েলকে বাধ্যতামূলক করে দিতে হবে যাতে তারা ড্রেনেজের মধ্যে পয় এবং বর্জ্য যাতে না ফেলতে পারে। এবং আগে যারা বাড়ি করেছে তাদেরকে আমরা 6 মাস সময় দিব এটা করার জন্য, সোকয়েল সহ করার জন্য সময় দেব 2 বছর। এর মধ্যে না করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। কারণ যতক্ষণ পর্যন্ত পয় এবং বর্জ্য এটির সংশ্লিষ্ট অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড ফ্লোরের মধ্যে সেপটিক ট্যাঙ্ক বা বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে নিয়ে না আসতে পারবে ততদিন পর্যন্ত আমরা যত চেষ্টাই করি আমরা লেকগুলি এবং খালগুলিকে আমরা সুন্দর রাখতে পারবো না। দূষিত হবেই এবং দূষণ মুক্ত করার কোনো সুযোগ তৈরি হবে না। এখানে ময়লা আবর্জনা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা উঠেছে। আমাদের কাছে সুন্দর সুন্দর প্রস্তাব আসে প্রত্যেক দিন। সপ্তাহে 4 দিন আসে চাইনিজ ডেলিগেট, কোরিয়ান ডেলিগেট, জাপানিজ ডেলিগেট। আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট করব, মানে বর্জ্য ব্যবস্থাপনা করব। কি করবেন? এখান থেকে আমরা সার উৎপাদন করব, বিদ্যুৎ উৎপাদন করব, সুন্দর সুন্দর কথা বলে আমরা শুনি। আজ পর্যন্ত বাংলাদেশে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা একটিও সফল হয়েছে বলে আমার জানা নেই। আমি নিজে পরিদর্শনে গিয়েছি যশোর পৌরসভার ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা এলজিডি থেকে 30 কোটি টাকা দিয়ে বাস্তবায়ন করে যশোর পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। ওখানে কথা ছিল যে যশোর পৌরসভার প্রত্যেকদিন বর্জ্য কালেকশন হয় 40 টন। এই 40 টন বর্জ্য তারা কালেকশন করে নিয়ে আসবে এবং সেটা রিসাইকেলিং মেশিনের মাধ্যমে প্লাস্টিক, কাঁচ, পলিথিন এবং অন্য বর্জ্যগুলো আলাদা করে সেখান থেকে 35 টন তারা কাজে লাগাবে। এই 35 টনের মধ্যে 20 টন তারা করবে জৈব সার, 15 টন তারা করবে গ্যাস, আর বাকি যে 5% বর্জ্য ডাম্পিং স্টেশনে তারা ফেলে দিয়ে আসবে। আমি সরজমিনে গেলাম, আমার সাথে যে সমস্ত সাংবাদিক ভাইরা গিয়েছিল তারা মাস্ক পরা ছিল, কারণ খুব দুর্গন্ধ তো ওখানে। পুরা প্রজেক্টটি ফেল করেছে। এখন শুধুমাত্র ওখানে জৈব সার হচ্ছে। জৈব সার হচ্ছে কত পার্সেন্ট? 10%। ওরা বলছে, কিন্তু আমি সরজমিনে গিয়ে মনে হয়নি যে 10% হচ্ছে। ফলে কি হচ্ছে? ওখানে প্রত্যেকদিন যে 40 টন বর্জ্য তারা কালেকশন করছে, ওই পয়েন্টে ডাম্পিং হচ্ছে। লক্ষ লক্ষ টন বর্জ্য ওখানে স্তূপাকার হয়ে আছে এবং ম্যানুয়ালি রিসাইকেলিং মেশিন তারা চালাতে পারেনি, ওটা ফেল করেছে। ম্যানুয়ালি গ্রামীণ কিছু মহিলাদেরকে দিয়ে হাতে পলিথিন লাগিয়ে
তারা ম্যানুয়ালি হাতে শটিং করছেন পলিথিন, বোতল, কাঁচ এবং ময়লা। আবর্জনা থেকে শুধু জৈব সার হচ্ছে, বাকিগুলো আবার ওই ওখানেই তারা ডাম্পিং করছে দুর্গন্ধে। ওই এলাকায় স্কুল, কলেজ, আশেপাশের কেউ বসবাস করা অযোগ্য হয়ে পড়েছে। আমি ফিরে এসে তদন্ত কমিটি করে দিয়েছি এবং বিষয়টি নিয়ে আমি অ্যানালাইসিস করতে বলেছি, যেটা হলো কেন এবং ফেল করার কারণ কি। সর্বশেষ যেটা আমি আপনাদেরকে একটা তথ্য দেই, আমাদের ঢাকা উত্তরের সমস্ত বর্জ্য ব্যবস্থাপনা ডাম্পিং পয়েন্ট হচ্ছে আমিন বাজার। আপনারা নিশ্চয়ই জানেন না এটা। আমিন বাজারের ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে চায়নার সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে আজ থেকে 4 বছর আগে, বিগত ভোটচোর স্বৈরাচার সরকারের সময়। সেখানে কথা ছিল যে চাইনিজ এই কোম্পানি এই ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করবে এবং বাকিটা দিয়ে তারা সার উৎপাদন করবে এবং যেটি 3%, 4%, 5% থাকবে সেটি বর্জ্য তারা ডাম্পিং পয়েন্টে ফেলে দিয়ে আসবে। তারা কাজ শুরু করেছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আসার কারণে ওই এলাকার মানুষের অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ মন্ত্রণালয় আবার সেখানে একটা নিষেধাজ্ঞা আরোপ করে যে এটা এখন করা যাবে না, আবার বন্ধ হয়ে যায়। এরপর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্বে সরকার গঠন করার পর চায়না রাষ্ট্রদূত সহ তারা আবার যোগাযোগ করলে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী এটা নিয়ে আমরা আবার কাজ শুরু করি। আমাদের 3টি মন্ত্রণালয়কে এর সাথে সম্পৃক্ত করা হয়, বিদ্যুৎ, স্থানীয় সরকার এবং পরিবেশ। আমরা 3 মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী অ্যাডভাইজার ডক্টর মাহাদি আমিন 4 জনের নেতৃত্বে একটি কমিটি আমাদের করে দিয়েছিল। আমরা এই কমিটি দীর্ঘদিন কাজ করেছি, সরজমিনে পরিদর্শন গিয়েছি, ওনাদের সাথে কথা বলেছি। তবে ওনাদের কথা প্রেজেন্টেশন থেকে যেটুকু মনে হয়েছে যে তারা কাজ শুরু করতে পারলে বিদ্যুৎ উৎপাদন এবং তারা যা বলছে সেটা করা সম্ভব। ইতিমধ্যেই আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে তাদের নিষেধাজ্ঞা আমরা প্রত্যাহার করে দিয়েছি। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে তাদের দেওয়ান দরবার চলছে ওই রেটটা নিয়ে, যে বিদ্যুৎ যেটা উৎপাদন করবে তারা বলেছে 11 টাকা করে কিনতে হবে পার ইউনিট। বিদ্যুৎ বিভাগ বলছে যে না,